আমার জীবনটা শুরু হয়েছিল ১০ বছর আগে রাজীবের হাত ধরে। রাজীব আমার স্বামী। দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম, কথা বলায় মিষ্টি, আর মনটা ছিল একেবারে নরম মাখনের মতো। কিন্তু একটা জিনিস ছিল না, যেটা ছাড়া আজকের দিনে একটা সংসার চালানো অসম্ভব, সেটা হলো টাকা। রাজীবের একটা ছোট ব্যবসা ছিল, কিন্তু সেটা লাভের মুখ দেখত না সহজে। আমি রাজীবকে খুব ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু অভাবের সংসারে ভালোবাসা দিয়ে শুধু ডাল ভাত হয় না প্রিয়া। যখন দেখতাম মাসের শেষে হাত খালি, তখন ঘরের কোণে বসে শুধু চোখের জল ফেলতাম। আমার স্বামী দিন-রাত পরিশ্রম করত, ওর শরীরের ঘামের গন্ধ আমার কাছে আজও পবিত্র। কিন্তু শুধু ঘাম ঝাড়ালে তো হবে না, ভাগ্য বলেও তো একটা কথা আছে। আমার বাবা মারা গিয়েছিলেন অনেক আগে। মা মানে মালতী দেবী তখন থেকেই একা। বাবা ভালো সম্পত্তি রেখে গিয়েছিলেন, তাই মায়ের হাতে টাকার অভাব ছিল না। আমাদের যখন খুব টানাটানি চলত, মা নিজে থেকেই সাহায্য করতেন। তবে মায়ের সাহায্যটা কখনোই সাধারণ দান ছিল না, সেখানে একটা চাপা কর্তৃত্ব থাকত, একটা খোঁচা থাকত। "কী রে প্রিয়া, জামাইকে দিয়ে পারলি না তো? আমার মেয়েটা দেখ, এইটুকু একটা ভাঙাচোরা ঘরে কি মানায়?" এই ধরনের কথা মা প্রায়ই বলতেন। রাজীব মায়ের কাছ থেকে টাকা নিতে চাইত না, ওর পৌরুষত্বে খুব লাগত এই কথাগুলো। কিন্তু আমি জোর করতাম, বলতাম, "এখন মায়ের থেকে ধার নিচ্ছ, পরে তো তুমি শোধ করে দেবে, আপাতত কাজটা শুরু করো।" প্রথম কয়েক বছর আমাদের সংসারটা এভাবেই চলল, টানাপোড়েন, মায়ের সাহায্য আর রাজীবের চাপা কষ্ট। তখনকার কথা, রাজীব একটা বড় কাজের সুযোগ পেল। বাইরে থেকে একটা বড় কন্ট্রাক্ট এসেছে, কিন্তু সেটা পেতে হলে একটা মোটা অঙ্কের টাকা সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে, প্রায় ৫ লাখ টাকা। আমাদের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব ছিল। রাজীব রাতে ঘরে এসে চুপ করে বসে রইল। ওর মুখটা অন্ধকারেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কেমন যেন একটা হেরে যাওয়া মানুষের চেহারা। আমি ওর পাশে গিয়ে বসলাম। "কি হয়েছে রাজীব, বলো?" দীর্ঘ একটা শ্বাস ফেলে ও বলল, "আর কি বলবো প্রিয়া, সব হাতের মুঠোয় এসেও চলে গেল। ৫ লাখ টাকা কোথায় পাব?" আমি জানতাম এই ৫ লাখ টাকার জন্য আমাকে আবার মায়ের কাছেই যেতে হবে। রাজীবের মুখটা দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। ওর স্বপ্নটা এভাবে ভেঙে যাক, সেটা আমি চাইনি। পরের দিন দুপুরে আমি মায়ের বাড়ি গেলাম। মা তখন বারান্দায় বসে পান সাজছিলেন। মা আমাকে দেখেই বললেন, "আয় মা, জামাইয়ের কি খবর, খুব নাকি মন খারাপ?" মা সব খবর রাখতেন, সেটা আমি জানতাম। আমি মায়ের কাছে গিয়ে বসলাম। কাঁদো কাঁদো গলায় পুরো ব্যাপারটা বললাম। কন্ট্রাক্টটা পেলে রাজীবের ভাগ্য ঘুরে যাবে, আমাদের জীবন বদলে যাবে। মা পান মুখে দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে কেমন যেন একটা হিসেব ছিল, যা আমার কাছে ধরা পড়ল না। মা বললেন, ৫ লাখ টাকা তো অনেক টাকা প্রিয়া, চাইলেই তো দেওয়া যায় না। এটা কি রাজীব শোধ করতে পারবে? আমি বললাম, "মা, বিশ্বাস করো, এটুকু সুযোগ পেলে ও ঠিক শোধ করে দেবে।" মা হাসলেন, সেই হাসিটা ছিল অদ্ভুত। "ঠিক আছে," মা বললেন, "আমি দেব, তবে আমি একটা শর্তে দেব।" আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, "কি শর্ত মা?" মা উঠে দাঁড়ালেন, আমার দিকে ফিরে এমনভাবে তাকালেন যেন আমাকে নয়, আমার ভেতরে থাকা লোভ আর অসহায়ত্বটাকে দেখছেন। "শর্তটা টাকা নিয়ে নয় মা, আমার এই বড় বাড়িতে আমি বড্ড একা, রাজীব তো সারাদিন বাইরে থাকে। আমি চাই এই কন্ট্রাক্টের কাজটা চলাকালীন রাজীব যেন প্রতিদিন সন্ধ্যার পরে অন্তত ২ ঘণ্টা করে আমার কাছে আসে, আমার সাথে গল্প করবে, বাজার থেকে কিছু দরকারি জিনিস এনে দেবে, এই আর কি। আমার একজন পুরুষ মানুষের সঙ্গ দরকার প্রিয়া।" আমি অবাক হলাম, এটা কেমন শর্ত? মা কি রাজীবকে জামাই হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে দেখতে চান? তবে ওই মুহূর্তে টাকার কাছে আমার সমস্ত দ্বিধা তুচ্ছ হয়ে গেল। আমি বললাম, "ঠিক আছে মা, রাজীবকে আমি বলে দেব, ও আসবে।" মা হাসলেন, "তাহলে কাল রাজীবকে পাঠিয়ে দিস, আমি নিজে হাতে টাকাটা দেব।" টাকাটা রাজীব পেল। মা ওকে একা ডেকে ৫ লাখ টাকা দিলেন। রাজীবের চোখে আমি প্রথমবার আলোর ঝলকানি দেখতে পেলাম। ও মাকে প্রণাম করে বলল, "মা, আপনার ঋণ আমি সারা জীবন ভুলব না।" মা হাসলেন, রাজীবের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই দৃশ্যটা আমার কাছে স্বাভাবিক মনে হলেও মায়ের হাত বুলানোর ভঙ্গিটা কেন যেন একটু অতিরিক্ত স্নেহের মতো মনে হল। এর পরের মাস থেকে রাজীবের জীবন বদলে গেল। কাজ, কাজ আর কাজ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল মায়ের বাড়িতে ওর যাওয়া আসা। প্রথম প্রথম আমি নিজেই বলতাম, "যাও রাজীব, মা একা আছেন, গিয়ে একটু কথা বলো।"
রাজীব প্রতিদিন সন্ধ্যার পরে মায়ের বাড়ি যেত 1 ঘণ্টা 1.5 ঘণ্টা, তারপর ফিরে আসত। প্রথম দিকে ফেরার পরে ওর চোখে মুখে একটা ক্লান্তি থাকত, যা আমি বুঝতাম। কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম, রাজীব যখন মায়ের বাড়ি থেকে ফিরত তখন ওর মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করত, যা ক্লান্তির নয়। আমি জিজ্ঞেস করলে বলতো, মা আজ অনেক পুরনো দিনের গল্প বলছিলেন প্রিয়া, বাবার কথা বলছিলেন, মনটা খারাপ হয়ে গেল। আমি বিশ্বাস করতাম, বিশ্বাস না করে উপায় ছিল না, সে তো আমার স্বামী আর এ তো আমার নিজের জন্মদাত্রী মা। কিন্তু মানুষের মন তো একটা সূক্ষ্ম সুতোয় বাঁধা। সন্দেহ আর আকর্ষণ যখন একসঙ্গে মিশে যায় তখন সেই সুতো ছিঁড়ে যেতে বেশি সময় লাগে না। একদিন রাতে রাজীব যখন মায়ের বাড়ি থেকে ফিরল, আমি ওর কাছে গেলাম। ওর শার্টের কলারটা একটু খুলে গেল। আমি দেখতে পেলাম ওর গলার কাছে একটা সিঁদুরের ছোট্ট টিপের মতো লেগে আছে। আমার শরীর হিম হয়ে গেল। মা পুজো করেন, ওটা হয়তো পুজোর সিঁদুর, কিন্তু কেন রাজীবের কলারের ভেতরের দিকে? আমি জিজ্ঞেস করলাম, রাজীব, তোমার কলারের কাছে ওটা কি? রাজীব চমকে উঠল ও তাড়াতাড়ি কলারটা ঠিক করে বলল, কিছু না তো, মনে হয় পুজোর ঘরে সিঁদুরের কৌটোয় হাত লেগেছিল। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো ও সত্যি কথা বলছে না, কিন্তু এই সন্দেহটা আমি মুখ ফুটে বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে গেল। এর পরের ঘটনাটা আরও ভয়ঙ্কর। একদিন দুপুরে মা ফোন করলেন, বললেন, রাজীবের সাথে আমার একটা দরকারি কথা ছিল, অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসতে বলিস, টাকা সংক্রান্ত। আমি রাজীবকে বললাম। রাজীব একটু ইতস্তত করে বলল, ঠিক আছে, যাচ্ছি। সন্ধ্যার দিকে রাজীব মায়ের বাড়ি গেল। আমি একটু পরে গেলাম, কারণ সেদিন আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, রাজীবকে তৈরি হতে হবে। আমি মায়ের বাড়ির দরজার বাইরে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেজানো ছিল, খোলা নয়। ভেতরে মৃদু আওয়াজ আসছিল, সেটা গল্প করার আওয়াজ নয়, কেমন যেন একটা গভীর চাপা গুঞ্জন। আমি দরজার কাছাকাছি যেতেই ভেতরের কথোকথনটা আমার কানে এলো। মা মানে মালতী দেবীর কণ্ঠস্বর, কেমন যেন একটা ভারী ক্লান্ত স্বর। মা বলছেন, আর কতদিন এভাবে থাকবে রাজীব, আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি তো জানো আমি তোমাকে কতটা। তারপরই রাজীবের চাপা প্রায় ফিসফিস করে বলা উত্তরটা এলো, মা, আমি আপনাকে কথা দিয়েছি, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, প্রিয়া আমাদের। প্রিয়া? প্রিয়া তো ঘুমিয়ে থাকে রাজীব, ও তো জানেই না আমার এই শরীরটা, এই বয়সটা কি চায়। প্রিয়া তো শুধু টাকা দেখেছে, আর আমি তো তোমাকেই দেখেছিলাম, যেদিন তুমি প্রথম আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলে। সেদিনই আমি ঠিক করেছিলাম, এই ছেলেটা আমার হবে। মায়ের কণ্ঠস্বরটা এবার কেমন যেন একটা তীব্র আকর্ষণে ভরা। আমার বুকের ভেতরে কিছু একটা ধসে গেল। আমি আর শুনতে পারলাম না। আমার শরীর কাঁপছিল, মাথা ঘুরছিল। আমি কোনো মতে নিঃশব্দে সেখান থেকে সরে এলাম। এর পরের কয়েকটা দিন আমি রাজীব বা মায়ের কারো সাথে স্বাভাবিক ব্যবহার করতে পারিনি। আমার ভেতরের রাগ, কষ্ট আর ঘৃণার একটা শীতল ঢেউ আমাকে গ্রাস করেছিল। আমি সব কিছু ভুলে থাকার চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই পারতাম না। রাতের বেলা রাজীব যখন আমার পাশে শুয়ে থাকত, আমার মনে হতো ওর শরীর থেকে আমার মায়ের গায়ের গন্ধ আসছে। আমি নিজেকে গুটিয়ে নিতাম। একদিন রাত প্রায় 12টা, রাজীবের ফোন বাজল। রাজীব ফোনটা ধরে ফিসফিস করে কথা বলতে শুরু করল। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। হ্যাঁ মা, এত রাতে? না, ও ঘুমোচ্ছে, শরীর খারাপ, আচ্ছা আমি আসছি। আমি উঠে বসলাম। কে রাজীব? এত রাতে কার শরীর খারাপ? রাজীবের মুখে চাপা ভয়। ও বলল, মা, মায়ের খুব শরীর খারাপ লাগছে, একা মানুষ, আমাকে যেতে বলল, আমি তাড়াতাড়ি আসছি, তুমি ভয় পেও না। আমি ওকে যেতে দিলাম, কিন্তু আমি আর ঘরে থাকলাম না। আমার ভেতরের আগুন আমাকে টেনে নিয়ে গেল সেই নিষিদ্ধ গন্তব্যে। আমি নিঃশব্দে মায়ের বাড়ির দিকে গেলাম। বাড়িটা তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু মায়ের ঘরের একটা ছোট্ট জানালা সামান্য ফাঁকা ছিল। আমি নিঃশব্দে সেই জানালার পাশে গেলাম। আমার বুক ঢিপ ঢিপ করছিল। আমি জানতাম আমি এমন কিছু দেখতে চলেছি যা আমাকে সারা জীবনের জন্য মেরে ফেলবে, তবুও আমি দেখতে চাইলাম। ঘরের ভেতরে হালকা টেবিল ল্যাম্পের আলো জ্বলছিল। মা বিছানায় শোয়া হয়ে আছেন, রাজীব তার পাশে বসা। মা রাজীবের মুখের দিকে তাকিয়ে আছেন। মায়ের চোখে তখন আর শাশুড়ির স্নেহ ছিল না, ছিল এক গভীর ক্ষুধার্ত নারীর কামনা। মা রাজীবের হাতটা ধরে নিজের বুকে রাখলেন, তারপর কেঁপে ওঠা কণ্ঠে বললেন, আমার যে আর তর সইছে না রাজীব, আমার এই শূন্যতা তুমি ছাড়া কে পূর্ণ করবে? এই বয়সে আমার শরীরেও যে একটা পুরুষারের স্পর্শের দাবি আছে, সেটা তুমি ছাড়া আর কেউ জানে না।
আমার মনটা শুধু তোমার জন্য কাঁদে। রাজীবের চোখে তখন ভয় ছিল না, ছিল একটা অদ্ভুত আত্মসমর্পণ। একটা অসহায় পুরুষ যে অর্থের কাছে নিজের সম্মান বিকিয়ে দিয়েছে, এখন সে তার ঋণদাতার চরম দাবি মেটাতে প্রস্তুত। রাজীবের হাতটা মায়ের বুকে স্থির ছিল। তারপর রাজীব ধীরে ধীরে ঝুঁকে পড়ল। সেই আলো ছায়ায় আমি স্পষ্ট দেখতে পেলাম মা তার শাড়ির আঁচলটা রাজীবের মুখের কাছে টেনে নিলেন, যেন রাজীবের মুখটা আড়াল করতে চান। রাজীবের মাথা মায়ের কোলের দিকে, আর মায়ের ঠোঁটে কেমন যেন একটা বিজয়ের হাসি। আমার পা আর সেখানে স্থির থাকতে পারল না। আমি সেই রাতটা কিভাবে ঘরে ফিরেছিলাম তা আমার মনে নেই। আমি শুধু মনে করতে পারি বিছানায় শুয়ে আমি নীরবে কেঁদেছিলাম। আমার স্বামী, আমার মা, তারা দুজন মিলে আমার জীবনটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাদের এই অবৈধ সামাজিক মর্যাদাহীন সম্পর্কটা এখন শুধু শরীরের